বন্ধুরা রিনাকে আজকে ধন্যবাদ না জানিয়ে সত্যিই পারলাম না। ও আজকে এমন একটা মহৎ কাজ করেছে যার জন্য সত্যি রিনাকে আজকে ধন্যবাদ জানাতে বাধ্য হচ্ছি। যেভাবে ও আজকে সোপাটে একটা চড় মারলো প্রিয় একজন মানুষের দিকে, ইনডাইরেক্টলি বলো আর ডাইরেক্টলি বলো, তার জন্য তো একদম মনটা খুশ হয়ে গেল। তো কেন আমি রিনাকে ধন্যবাদ জানালাম বা কি বা আসল বৃত্তান্ত, পুরো ভিডিওটা দেখলে আশা করছি তোমরা বুঝতেই পারবে। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে কিছু একটু বিষয় তোমাদের সাথে আলোচনা করে নিতে চাই। তো এই দালালকে নিয়ে একটু বলতে চাই যে কি হলো রে দালাল, হঠাৎ করে কমিউনিটি পোস্ট ডিলিট, ভিডিও যেগুলো বড় বড় মুখ করে বলেছিলিস তোর ভিডিওর নিচেই পিন করে যে কিছুক্ষণের মধ্যেই প্রাইভেট করা ভিডিওটা আমি আবারও পাবলিক করব, আজ অবধিও তো সেই ভিডিও পাবলিক করলি না। কমিউনিটি পোস্ট ডিলিট করছিস, কোনো সময় নিজের ভিডিও ডিলিট করে প্রাইভেট করে দিচ্ছিস। হচ্ছেটা কি? চারিদিক থেকে এমন ভাবে জুতোর বাড়ি আর ঝাঁটার বাড়ি তুই খাচ্ছিস, যার জন্য নিজের ভিডিও দুদিন অন্তর অন্তর প্রাইভেট করতে বাধ্য হচ্ছিস। কি অ্যাকচুয়ালি করতে চাইছিস বলতো? তোকে কি কেউ সহ্য করতে পারছে না? কারণ কি তুই নিজেও বুঝতে পারছিস যে তোর যে সমস্ত পজিটিভ ভিউয়ার্সরা ছিল তারাও পর্যন্ত তোকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করতো তাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে আসছে যে সত্যি দিদিভাই এই দালালকে চিনতে ভুল করেছিলাম। সত্যিই আজকে চোখ খুলে গেল যে কিনা নিজের পোষ্যকে বাড়িতে না রাখবার জন্য একজন ভদ্র মানুষের উপর এইভাবে দোষ চাপাতে পারে। এটা না জানতে পারলে হয়তো এই দালালকে আমরা চিনতেই পারতাম না। তো কতটা লজ্জার একটা বিষয় বন্ধুরা, চিন্তা করো যে মানুষগুলো এত দিন ধরে এই দালালকে অন্ধের মতো ভালোবেসে এসছে, তারা কিনা আজকে এই দালালকে নিয়ে যারা ভিডিও করে, নেগেটিভ ভিডিও করে, তাদের কমেন্ট সেকশনে গিয়ে এই ধরনের কমেন্টস করছে। কতটা হাস্যকর আর কতটা লজ্জার বিষয় এই দালালের। তারপরেও গলা উঁচিয়ে নাক বড় বড় করে একবারে কিন্তু ভিডিওতে তেড়ে ফুড়ে লেগে পড়ছে। আর দেখেছো একটুখানি রিনা বা একটুখানি দীপদাকে নিয়ে ভিডিও করাটা কম হয়ে গেছে। কারণ কি এখন ওই ম্যান্ডির দিকে পড়েছে, বুঝতেই পারছে যা একটা কেস ঘটিয়েছে কোন দিকটা না কোন দিক থেকে ফেঁসে যায় বন্ধুরা। তো এই যে কমিউনিটি পোস্ট হঠাৎ করে কেন ডিলিট করা হলো, আবার কি ভেতর থেকে কোনোরকম কোনো কিছু চাপ এলো? বন্ধুরা মনে আছে দুদিন আগে কিন্তু রাহুলের একটা ভিডিও ও কমিউনিটি পোস্টে দিয়েছিল। কমিউনিটি পোস্টে দেওয়ার পর অনেকে ওকে কমেন্ট করেছিল যে তুমি ওর ভিডিও কমিউনিটি পোস্টে কেন দিয়েছো। তো তখন বলেছিল যে কেন তোর বাবার কি, এরকম একটা কমেন্টস কিন্তু একটা ভিউয়ার্সকে দিয়েছিল। চিন্তা করো সেই ভিউয়ার্সটা একটা ভদ্রভাবে কমেন্ট করেছিল যে তুমি রাহুলের ভিডিওকে কেন কমিউনিটিতে দিয়েছো। তাকে অ্যান্সার দিয়েছে তোর বাবার কি। এ আবার নিজেকে উচ্চ শিক্ষিত বলে দাবি করে। কথায় কথায় বাবা মা ধরে যারা টানাটানি করে তাদের অ্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা এই দালালকে দেখলেই কিন্তু বোঝা যায় বন্ধুরা। সেখানে দুদিন পর কিন্তু রাহুলই মুখে জুতোর বাড়িটা মেরে দিল তার কমিউনিটি পোস্টের মাধ্যমে একটা বড় একবারে চোতা লিখে যে আমি তো কাউকে বলিনি আমার ভিডিও কমিউনিটি পোস্টে দিতে, আমি কারোর কাছ থেকে সাহায্যও চাইনি, আমি জাস্ট এসছি নিজেকে দাঁড় করাতে এবং এখানে নিজেকে দেখাতে। সেখানে কবে কি ঘটে গেছে সেই সমস্ত পুরনো কাসন্দি ঘেঁটে আমাকে কেন এই সমস্ত বিষয়ে জড়ানো হচ্ছে। আমার ভিডিও কেউ যদি কমিউনিটিতে না দেয় তাহলে আমি খুব খুশি হব। কিভাবে জুতোর বাড়িটা মারলো। তারপর তো হয়ে গেল এই রাহুল বান্দর, এই জিনিসটা হয়ে গেল এই দালালের কাছে। তাহলে এই যে কমিউনিটি পোস্টটা দুদিন আগে তোমরা সবাই চেনো ছোট্ট ছেলে, সেই ছোট্ট ছেলের একটা ভিডিওর কমিউনিটি পোস্টে দিয়েছিল কিছুদিন আগে। সেখানে ডিলিট কেন করে দিল? সেই কমিউনিটি পোস্টটা ডিলিট করে কেন করে দিল? ফোনের যে ঘটনাটা সবাই জানিয়েছিল, ও যে একটা ফোন কিনেছিল, সেই ভিডিওটা আজও পর্যন্ত পাবলিক কেন করা হলো না? তারপরে আরো একটা যে বিষয় নিয়ে ভিডিওতে বলেছিল সেই ভিডিওটা এখনো পর্যন্ত আমাদের সামনে পাবলিক কেন করা হলো না? বন্ধুরা এই সমস্ত বিষয়গুলো অ্যাকচুয়ালি ঘটছে কি এবার তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলতে চাই। তোমরা সঞ্জয় দাকে অনেকেই চেনো। তো সেই সঞ্জয় দার একটা ভিডিও যেটা কিনা তারা যে কিরকম ভিডিও কিছুদিন 1 বছর আগে করেছিল, সেই ভিডিওগুলো এখন নেই। যারা সেই ভিডিওগুলো নিয়ে রোস্ট করেছে বা যারা সেই ভিডিওগুলো নিজেদের আইডিতে ছেড়েছে তাদের কাছেই একমাত্র দেখতে পাবে, এছাড়া সঞ্জয় দাদের আইডিতে কিন্তু দেখতে পাবে না। সেখানে সেই ভিডিওটাকে নিয়ে এই ছোট্ট ছেলে সুপ্রিয় দা একটা রোস্ট ভিডিও করেছিল। তো সেই রোস্ট ভিডিওটা নিয়ে এই দালাল তার কমিউনিটি পোস্টে দেয়। কতটা নগণ্য, কতটা জঘন্য।
কেউ একজন কাউকে নিয়ে রোস্ট করেছে, সেই রোস্টিং আইডি থেকে সেই ভিডিওটাকে নিয়ে নিজের আইডিতে কমিউনিটি পোস্টে দিয়েছে। একবারও কি তার পারমিশন নিয়ে তার ভিডিওটা কমিউনিটি পোস্টে দিয়েছে না? ওই যে কেউ প্রশ্ন করলে উত্তর দেবে তার বাপের কি, মানে তোর বাপের কি। তো আমার মনে হয় এখানে নয়তো সঞ্জয়দের তরফ থেকে কিছু একটা হয়েছে বলে মনে হচ্ছে, কারণ কমিউনিটি পোস্টে দেখলাম, এবং নয়তো সুপ্রিয়দা কিছু একটা তো নিশ্চয়ই বলেছে, নচেত কমিউনিটি পোস্ট কেন ডিলিট হলো বন্ধুরা? মানে একটুও কি লজ্জা শরম নিজের মধ্যে একটুও নেই? মানে কতটা মানে মেন্টালিটি ছোট হলে এরকম নোংরা, মানে চারিদিক থেকে শুধু দেখতে চাইছে যে একে আমি নিজের বসে টানতে চাই, ওকে আমি যদি নিজের দলে টানতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি দালাল যে কি মেন্টালিটির মানুষ প্রত্যেকে চিনে গেছে। নাহলে ভাবো না, রাহুলকে যে একদিন এত ভাই 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 করে নেচে 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 গাইতো, তার ভিডিও কমিউনিটি দিল, সেও কিন্তু বুঝে গেছে এই দালাল অ্যাকচুয়ালি কিরকম ধরনের মানুষ। তাহলে ম্যান্ডি কি করে একে নিয়ে, মানে এই সত্য কথাটা আমাদের সামনে তো এতদিন বললো না, এখন কেন বললো? কারণ সত্যিই ম্যান্ডি এতটা আঘাত পেয়েছে যে যাকে বিশ্বাস করে নিজের দিদি মনে করে এই কথাগুলো বলেছিলাম, সে আজকে সেই সমস্ত কথাবার্তা কল রেকর্ডের মধ্যে ফাঁসিয়ে দিচ্ছে। তো এখানে আরো একজনকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই। এই দালাল তাকে কমিউনিটি পোস্টে দিয়েছে তার একটা ভিডিও, আজকেই আমি ফার্স্ট তার একটা ভিডিও দেখলাম। সে তার ভিডিওতে সঞ্জয় দাকে নিয়ে একটা কথা বলছে যে সঞ্জয় দার ভিডিওর কন্টেন্ট নাকি কল রেকর্ড ছাড়া কারোর গোপন মানে কারোর সাথে কথা বলছে সেটা নিয়ে পাবলিক করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো আমি একটু বলতে চাইছি, ম্যান্ডিকে নিয়ে যদি এই দালালের ভিডিও লিস্ট একটু দেখা যায়, বেশিরভাগ ভিডিও কিন্তু মানে ম্যান্ডির সাথে যখন বিবাদ শুরু হয় তখনের পর থেকে বেশিরভাগ ভিডিও কিন্তু কল রেকর্ডিং আর ভয়েস চ্যাটিং বা নিজেদের কমেন্টস, এই সমস্ত নিয়ে কিন্তু এই দালাল বেশিরভাগ ভিডিও বানিয়েছে। তো যেই মানুষটা তাকে কমিউনিটিতে দিচ্ছে সেই মানুষটাও যেই দোষগুলো করেছে, আমি অপর মানুষকেও সেই একই দোষে দোষী সাব্যস্ত করছি। আহারে কি সুন্দর কথাবার্তা বন্ধুরা। এই দালাল যখন ম্যান্ডি আসল বিষয়টা বুঝতে পেরে সোমনাথদার কাছে ফিরে গেছিল, তখন কিন্তু বেশিরভাগ বিষয়ই গোপন সূত্রে যে সমস্ত খবরগুলো আমরা দিয়েছি সেগুলো তো গোপনেই আমরা জানতে পেরেছি, কিন্তু যেগুলো ম্যান্ডি বিশ্বাস করে দিদিকে মানে দালাল দিদিকে বলেছিল, তার কি উচিত হয়েছিল সেই সমস্ত কথাগুলো এই মুহূর্তে আমাদের সামনে জানান দেওয়া? আমরা তো সেগুলো অনেক আগেই বলে দিয়েছিলাম না, তারপরেও কিন্তু সে এই কথাগুলো বলেছিল। মানে কতটা বিশ্বাসঘাতক, যখনই নিজের কন্টেন্ট ফুরিয়ে যাবে তখনই কিন্তু গোপন যে বিষয়গুলো দিদি হিসেবে বোন হিসেবে কেউ তাকে বলবে সেগুলোই কিন্তু একদম ছুঁড়ে দেবে ক্যামেরার দিকে, যাতে একটু নতুন ভাবে ভিডিওতে ভিউ পেতে পারে। এরপর যে কথাটা তোমাদের সামনে বললাম যে প্রথমে যে রিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ঠিক কি কারণে? আচ্ছা, আজ থেকে কিছুদিন আগে থেকে শুনতে পাচ্ছি যে 14 তারিখে একটা মিট আপ প্লাস ওই দিনকে কারোর জন্মদিন, এরকমই কিন্তু কিছু একটা আবহাওয়া শুনতে পাচ্ছিলাম। তো সেখানে নাকি এটাও জানা যাচ্ছিল সেই মিট আপে রিনা উপস্থিত থাকবে। কিন্তু কথা হচ্ছে রিনা আজকে হাটের মাঝখানে একটা হাঁড়িকে এইভাবে দুহাতখানা করে ভেঙে দিল। কিন্তু কেন বন্ধুরা? আমি তো জাস্ট আজকে খুশি হয়ে গেলাম যে এই মানে একটা রিনা 49 মিনিটের একটা না 59 মিনিটের একটা ভিডিও আমাদের সামনে দিয়েছে, এবং সেখানে সে সুন্দরভাবে আমাদেরকে জানিয়েছে যে তার 60K কমপ্লিট হয়ে গেছে, এবং তারপর তার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে কিন্তু সে মিট আপ রাখবে। তো এই যে দালালের তরফ থেকে আমরা একটু শুনতে পাচ্ছিলাম যে দালাল নাকি মিট আপ করবে, সাথে নাকি রিনা থাকবে, তাহলে রিনা আজকে তো জানিয়ে দিল যে সে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট না হলে সে কোন রকম কোনো মিট আপ রাখছে না। তাহলে এই যে জুতোর বাড়িটা, এই যে ঝাঁটার বাড়িটা দালালের দিকে মারলো, তারপরেও এই কি করে গলাবাজি করে আবার ভিডিও করতে আসে বলো তো বন্ধুরা? এটা তো অ্যাকচুয়ালি পুরোপুরি যাকে বলে একদম মানে কি বলবো থোতা মুখ ভোতা করে দিল রিনা এই দালালের। নাহলে ভাবো 2 মাস এখনো দেরি। রিনা নিজেই বললো যে সবে মানে আমার 60K হয়েছে, তো আমার এখনো 1 লাখ কমপ্লিট হতে এখনো প্রায় 2 মাস লেগে যাবে। তো আমরা যেটা জানি বড় বড় ব্লগাররা কি করে, মানে ধরো এই ম্যান্ডির ক্ষেত্রেই দেখেছিলাম, যখন 4 লাখ হতে আর মনে হয় 2000 না 3000 বাকি ছিল, তখন ও জানিয়েছিল মিট আপ করতে চাইছি, মানে ওই 2-3 দিন বাকি আছে সেরকম। তার রিনার এখনো 1 লাখ কমপ্লিট হতে ও নিজেই বললো 2 মাস বাকি। আমি যদি 2 মাস বাদও দিই, 1 মাস ধরি, তাহলে 1 মাস আগে থেকে রিনা জানিয়ে দিল যে 1 লাখ না হলে ও মিট আপ রাখবে না। সেখানে দালাল কিভাবে আমাদের সামনে কিছুদিন ধরে বলে যাচ্ছে যে দালাল যে মিট আপটা রাখতে চলেছে তাইতে নাকি রিনাও উপস্থিত থাকবে। তো চিন্তা করো, মানে ইনডাইরেক্টলি রিনা বুঝিয়ে দিল আমি দালালের সাথে কোনো মিট আপ রাখতে চাইছি না, আমি সিঙ্গেল করে মিট আপ রাখতে চাইছি, সেখানে তোমরা প্লিজ এসো। কারণ রিনাও তো জানে না এই দালাল অ্যাকচুয়ালি কতটা গভীর জলের মাছ। তোমাদেরকে প্রতি মুহূর্তে বলে এসেছি যে ম্যান্ডি খুবই বোকা, কিন্তু রিনা
বোকা না, ও যে কোনো কাজ করে খুব ভেবে চিনতে এবং ফ্রেশ মাইন্ডে ভাবনা চিন্তা করে ঘুটি সাজিয়ে সাজিয়ে করে। যেরকমটা দীঘায় বসে প্ল্যান করেছিল কিভাবে দীপদার ঘাড়ে দোষটাকে দিয়ে সুন্দর করে ওখান থেকে চলে আসবে, কিন্তু ও এখন রিয়েলাইজ করে যে কেন আমি সেই সময় ওই প্ল্যানটা করেছিলাম। যদি না ওই প্ল্যানটা করতাম বা ওই প্ল্যানে যদি আমি সেই মুহূর্তে সাকসেস না হতাম, তাহলে হয়তো আমি আজকে সুন্দর একটা লাইফ কাটাতাম। কোনো রকম ইনস্টাগ্রামে গিয়ে কোনো রকম ভিডিওর মধ্যে ওইভাবে স্যাড হিসেবে আমি ভিডিও দিতাম না। ভিডিওর মধ্যে মানে বলতে চাইছি যে আমি কষ্টে আছি, দুঃখে আছি, কিন্তু সেটাকে এডিট করে আমাকে বাদ দিতে হচ্ছে। কারণ কি জানে তো যে আমি দুঃখে আছি, কষ্ট আছে, এই কথাটা বললে সবাই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে যাবে। তাহলেই একবার ভাবো বন্ধুরা, রিনা আজকে হঠাৎ কেন আমাদের সামনে একটা 59 মিনিটের ভিডিও দিল যে ও 1K না হলে, মানে 1K সরি বলছি, 1 লাখ কমপ্লিট না হলে মিট আপ রাখবে না। তাহলে এটা দালালকে চড় মারা হলো না যে আমি দালালের সাথে যাচ্ছি না গো, তোমরা যে তোমরা দালালের মিট আপে এটা ভেবে অনেকে আসতে পারো যে আমি দালালের সাথে থাকছি, তাহলে তোমরা আমার সাথে দেখা করতে পারো। এই ভয়টা কিন্তু তোমরা করো না। মানে ভাবো, এটা সত্যিই তোমরা একবার ভেবে দেখো তো যে কেন রিনা আজকে বললো এই কথাটা, কেন আজ থেকে তো তার 1 লাখ কমপ্লিট হতে এখনো দেরি আছে। জাস্ট তোমরা এই কথাটা একবার ভেবে দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করো, ঠিক আছে? তো তারপর আরো একটা বিষয় আমি বলতে চাইছি যে এই যে কালকের একটা বিষয় যে দুলাল মিস্ত্রির যে বিষয়টা হচ্ছে, জ্যোতিষী যখন সোমনাথ দা এই দালালের একটা মানে দালালের নাম্বারটা ভুলবশত রিভিল করে দিয়েছিল, তখন কিন্তু এই দালাল বলেছিল যে কারোর নাম্বার রিভিল করা কিন্তু আইনত অপরাধ, মন করলে কিন্তু আমি স্টেপ নিতে পারি। এই কথাটাই দালাল বলেছিল কিনা? তাহলে ও যেহেতু জানে যে কারোর নাম্বার রিভিল করা একটা অপরাধ, তাহলে সে জেনে বুঝে কেন এই দুলাল মিস্ত্রির মানে দুলাল বাবুর নাম্বারটা রিভিল করলো বন্ধুরা? তাহলে ও কত বড় অপরাধ করছে তোমরা একবার জাস্ট ভেবে দেখো। কারোর নাম্বার কি কারণে রিভিল করলো? নিজের বয়সটাকে লোকাতে গিয়ে কারোর একটা নাম্বারকে সবাইকার সামনে দেখিয়ে দিল। সেখানে সে কি করে আবার বড় গলায় বলে যে কেউ আমার নাম্বার রিভিল করছে, আমি স্টেপ নিতে পারি, যে ভুল কাজটা কিনা আমি করছি, পরবর্তী সময় গিয়ে আমিও সেই ভুল কাজটা করছি, অথচ সেই ভুল কাজের জন্যই আমি আবার অন্যকে দোষী সাব্যস্ত করছি, যে ভুল কাজটা কিনা আমিও করছি। মানে কিরকম মানুষ বলো তো এই দালাল? তোমরাই একবার জাস্ট ভেবে দেখো এই দালাল কতটা বদমাস। আজকে দেখলাম শেরুকে নিয়ে একটা ভিডিও দিয়েছে, তো 2-3 দিন আগেকার একটা ভিডিওতে দেখছিলাম মানে এই আমাদের মানে ড্যাশ দাদা, স্পেশাল দাদা পরোটা নিয়ে এসছে, পরোটা খাবে বলে একটা প্লেটও জোটেনি না। আমি অনেকদিন আগে একটা দেখেছিলাম, সেটার কথা বলছি না, সেটা তো মাটিতে বসে খাচ্ছিল। আর এই 2-3 দিন আগের ভিডিওতে দেখলাম টেবিলের ওপর কাগজ, যে কাগজে পরোটাটা দেয় সেই কাগজের মধ্যেই দাদা আমাদের মানে কি করবে, কোন রকম কোনো তো ফিলিংসই আসে না। তারপর আবার যদি বউয়ের কাছ থেকে এখন এই প্লেট চাই, কারণ কাজ বাস্তব মনে হয় ছেড়ে দিয়েছে, বাড়িতেই বসে থাকে। যে বউকে বলেছে কিছুদিন ধরে কি নাটক শুনলাম যে ভিডিও করতে দেবে না, তারপর কি করলো যে নাও আমি কাজ বাজ ছেড়ে দিচ্ছি, তুমি ভিডিও করো, তোমার ক্যামেরা ধরবো, প্লাস তোমার সাথে সাথে এই জন্য লড়তে যাবো ওই জন্য। কারণ একটা মানুষের উপর একটা কেস চাপড়ে দেওয়া হয়, একটা মানুষের উপর অসংখ্য কেস, সোমনাথ দার তরফ থেকে, ম্যান্ডির তরফ থেকে, তারপরে তোমার আদার্স MSL এর তরফ থেকে, আদার্স অনেক দিক থেকে ভেতরে কিন্তু একে নিয়ে বেশ একটু ভালোই জলগোলা করছে। তো সেখানে বরকে তো সবসময় সাথে চাই না, তো সেখানে আমার মনে হয় কাজটাকে পুরোপুরি মানে ছাড়িয়ে দিয়েছে। তো কাজ ছেড়ে দিয়েছে, পয়সা ইনকাম করতে পারবে না, তোমার জন্য আমি আবার বাসনটা কেন মাজবো? কারণ আমারও তো কাজের লোক ছেড়ে গেছে। সেখানে তুমি ওই যে ঠোঁয়াতে এনেছো সেই ঠোঁয়াতেই খাও। মানে ভাবো বন্ধুরা কতটা মানে সেই মনে আছে ঢুমকি মৌদিদি ভাইয়ের যার কথা বলছি, ঢুমকি মানে কেক আনতো, কেকের ওই মিয়ামরের ওই কেকের প্যাকেটে দিয়ে খেতে দিত, কোনো কিছু খাবার আনলে তার শাশুড়িমাকে ওই ঠোঁয়া করে দিয়ে দিত। মানে এত ভদ্র। আর এই দালালি কিন্তু ওকে সাপোর্ট করেছিল। মানে কতটা এদের যারা এই সমস্ত জিনিসগুলো করে তারা দেখে কিন্তু ওই সমস্ত মানুষগুলো কি সাপোর্ট করে। একটা থালা বা একটা প্লেটও কিন্তু জোটেনি নিজের হাজবেন্ডের জন্য, অথচ ছোট্ট কিষানুর গিফট নিয়ে কি চিন্তা, ছোট্ট সন্দীপ দাকে কে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি গিফট দিচ্ছে এবং কোন মা তার মেয়েকে কিভাবে ছেড়ে দিয়েছে, এই নিয়ে এই দালালের কতই না চিন্তা। এই দালাল তার ভিডিওতে আজকে বলছে যে এই যে সন্দীপ দা বলেছে কারোর উপকারের কথা সে ভোলে না, সে তখন বলছে তুই ভুলিস না, তুই তো দিদির উপকারের কথা ভুলিসনি, তুই রিনার উপকারের কথা ভুলিসনি। দিদির উপকার কোনটাকে উপকার বলে? হ্যাঁ,
যদি সত্যি দিদি উপকার করতে চাইতো তাহলে ধরাবাঁধা একটা মান্থলি ইনকাম ভাইয়ের জন্য ফিক্সড করে দিত না, যে তুই যতই আমার ভিডিও থেকে ইনকাম হোক না কেন তোকে এই অ্যামাউন্টের বেশি আমি 1 টাকাও দিতে পারবো না। কারণ দেখো বন্ধুরা, আমরা এখন ওয়াইটিতে এসেছি, আমরা এখন বুঝতে শিখেছি, জানতে শিখেছি যে যে মাসে আমাদের বেশি ভিউ হবে সেই মাসে আমাদের বেশি পেমেন্ট, যেই মাসে আমাদের কম ভিউজ হবে সেই মাসে আমাদের কম পেমেন্ট। এটা আমার ক্ষেত্রে বলছি না, কারণ আমাদের তো প্রায় 2-3 মাস অন্তর অন্তর হয়, এদের তো মাসে মাসে হয় বড় বড় ব্লগারদের। সেখানে একটা দিদি যদি সত্যি ভাইকে ভালোবেসে এটা উপকার করত বা নিজের দিদি হওয়ার একটা দায়িত্ব পালন করত, সেখানে সে মনে মনে ভাবতো যে যা খারাপ কাজ করেছে আমার মা বাবা আমার সাথে করেছে, আমার ভাই তো আমার সাথে কোনো খারাপ কাজ করি, সেখানে আমি কেন আমি আমার ভাইকে আমি একটা কোনো রকম কোনো কাজের লোক হিসেবে আমার কাজের জায়গায় রাখবো, কেন আমি নিজের ভাই হিসেবে বড় দিদির কর্তব্যটা পালন করব না। এটা যদি ভাবতো তাহলে কোনো ফিক্সড মাইনে কিন্তু রাখতো না, বলেই রাখতো ভাই যেই মাসে যেরকম পেমেন্ট আসবে আমি তার থেকে 50% বা 60% তোকে দেবো, বাকি পার্সেন্টেজটা আমি নেবো। এটা তো একটা ভাই দিদির মধ্যে কথাবার্তা হলেই পারতো, সেটা কিন্তু ছিল না, কি ছিল একটা ফিক্সড মাইনে। তারপর হলো কি যে তাদের যে একটা শাড়ির না কিসের বিজনেস ছিল, তাতেও কিন্তু ভাইকে একটা মাস মাইনে করা পুরো কাজের লোক হিসেবে রাখা হয়েছিল। কিন্তু কেন? এগুলো তো একটা দিদির কর্তব্যের মধ্যে পড়ে, যে দিদি যথেষ্ট এক জায়গায় দাঁড়িয়ে গেছে, সেখান থেকে ভাইকে বড় দিদি হিসেবে কর্তব্য পালন করে ভাইকে হাতে করে সেই সমস্ত কাজ শিখিয়ে দিচ্ছে। সেখানে কিনা একদম একটা মানে অপর, যেমন দেখবে বড় বড় ব্লগাররা ক্যামেরা ধরার জন্য, ভিডিও এডিট করার জন্য, তারপর তোমার আরো আদার্স অনেক কিছু যে সমস্ত ভিডিও করার ক্ষেত্রে থাকে, তারা মাস মাইনে করা কিন্তু এক একটা মানে লোক রাখে। সেই রকমই তো সন্দীপ দাকে করেছিল, তাই না? নিজের দিদি হওয়ার কর্তব্যটা কি এই আমাদের স্পেশাল দীপ ভাই পালন করেছিল, দীপদার ক্ষেত্রে করেনি। সেখানে কোন উপকারের কথা বলছিস বলতো দালাল, তুই কোন উপকারের কথা বলছিস? একবার ভেবে দেখেছিস কি উপকারটা করেছে? কি উপকারটা করেছে? তুই যে এই কথায় কথায় বলিস যে দীপদার মা নাকি তার মেয়েকে এরকম কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, যন্ত্রণা দিয়েছে, আমরা তো বারবার একটা প্রশ্ন করি, এই যে কথাগুলো, এই যে বিষয়গুলো এই স্পেশাল দীপ ভাই কোথা থেকে জানতে পারলো? সে কি ওই 3 মাস বয়সে সমস্ত কিছু জানতে পেরেছে? না, তাকে যে গল্পচ্ছলে নানা রকম ভুল জিনিস তার মাথার মধ্যে ঢোকানো হয়েছে, যাতে কিনা সে একজন একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে, সেখান থেকে কোনো রকম ভাবে কিছু যদি ফায়দা করতে পারে সেটা তার মামার বাড়ির তরফেই করুক, কোনোটুকুনিও যেন তার মা বাবা না করে। এই কারণে হয়তো ছোট থেকেই বীজ মানে বিষের যে বীজটা হয় তার মাথায় কিন্তু বপন করে দেওয়া হয়েছিল। ফলস্বরূপ কিন্তু এই মানে ভিডিওটা জোশে গিয়ে এই দিদিভাই হয়তো করেছিল। এরপর এই দালাল যে কথাটা বললো যে রিনা উপকার করেনি, রিনা তোর বাড়ি থেকে আসার সময় 1 টাকাও নিয়ে আসনি, তোর বাড়িতে থেকে রিনা নিজের নামে ক টাকা জমিয়েছে বলতে পারিস? সমস্ত কিছুই তো তোদেরকে দিয়ে এসছে। একটু হাসালি রে, একটুখানি হ্যালোটা করিস তো রিনাকে, দিয়ে জিজ্ঞাসা করিস যে সমস্ত প্রমোশনাল ভিডিওগুলো রিনা করতো সেই সমস্ত প্রমোশনাল ভিডিওর ফুল টাকা কিন্তু রিনা নিজের অ্যাকাউন্টে জমা করতো। পুরোপুরি মানে যবে থেকে ইউটিউব তাদের জার্নি শুরু, তবে থেকে লাস্ট অব্দি, যতদিন অব্দি তাদের সাথে সম্পর্ক ভালো ছিল, মানে ওই বাড়ি থেকে যতদিন অব্দি আসনি, যে কটা প্রমোশনাল ভিডিও করেছে সমস্ত টাকা কিন্তু রিনা নিজের অ্যাকাউন্টে রাখতো। এটা ভালো করে রিনাকে একবার জিজ্ঞাসা করিস। এবং এটা আমি নয়, এটা হয়তো দীপদাদা বা রিনা নিজের মুখেও হয়তো বলেছে কোনো না কোনো ভিডিওতে, যে ওই প্রমোশনাল ভিডিওর টাকাগুলো কিন্তু রিনা নিজের কাছেই রাখতো। এবং বলছে 1 টাকাও নিজের আসার সময় নিজের সাথে করে নিয়ে আসেনি। মানে তুই তো এইমাত্র বললি যে দিদি ভাইয়ের মুখ দেখিয়ে নাকি এই সন্দীপ দা নিজেকে দাঁড় করিয়েছে, তাহলে এখানে তো আমরাও বলতে পারি যে রিনা এই যে বলছিস 1 টাকাও নিয়ে আসিস, একটা বড় জিনিস নিয়ে আসছে সন্দীপদার মুখটা, যে এটা আমার হাজবেন্ড, এর আমি স্ত্রী, এই পরিবারের আমি বৌমা, এবং অমুকের আমি ননদ হই বা অমুকের আমি বৌদি হই। এই বিষয়টা কিন্তু নিয়ে এসে নিজে এত তাড়াতাড়ি সুন্দরভাবে ওয়াইটিতে দাঁড়িয়ে যেতে পারলো। নর্মাল ভাবে সে কি কখনোই পারতো এইরকম নোংরামো কেচ্চা কাহিনী না দেখিয়ে যদি সুন্দর ব্লগিং দিত, দেখি তো কি করে এত তাড়াতাড়ি ও দাঁড়াতে পারতো? কখনোই কিন্তু পারতো না এই নোংরামোগুলো না দেখালে। আর তুই যে এত রিনা 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 করছিস, দেখ তোকে আজকে রিনা কিরকম জুতোর বাড়িটা মারলো। তুই যে নাচানাচিটা করছিলিস মিটআপে, রিনাও আসবে, রিনা যে পরিষ্কার ভাবে তোর মুখে জুতোর মানি বেড়ে জানিয়ে দিল যে ও কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট না হলে দেখা করবে না। মানে ও চাইছে সিঙ্গেল ভাবে মিট আপ করতে, যে ওকে কজন মানুষ ভালোবাসে সেটা দেখতে। ও কিন্তু জয়েন্টে মিট আপটা করতে চাইছে না। বন্ধুরা তোমরা কি কিছু বুঝতে পেরেছো? নাহলে 2 মাস এখনো বাকি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে। আজকে কেন হঠাৎ এই ভিডিওটা আমাদের সামনে জানিয়ে দিল? কারণ কি, ওই 14 তারিখের ডেটটা তো এগিয়ে আসছে না, সেই কারণেই জানিয়ে দিতে বাধ্য হলো।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। ততক্ষণ জানি তোমরা কিন্তু খুব ভালো থাকতো। চলো টাটা।